আমি একজন ধর্ষিতার বাবা, আমি একজন খণ্ড বিখণ্ড লাশের বাবা। রাস্তায় বের হলে সবাই রামিসার বাবা বলে। আমি তো রামিসার বাবা হয়ে বেঁচে থাকতে চাইনি। এমন এক অভিশপ্ত পরিচয়ে সমাজ আমাকে বাঁচিয়ে রাখবে আমি ভাবতেও পারিনি। এক বুক কান্না আর বুক ফাটা আর্তনাদ নিয়ে কথাগুলো বলছিলেন ঢাকার পল্লবীতে নৃশংসতার শিকার হওয়া শিশু রামিসার হতভাগ্য পিতা। কিন্তু ট্র্যাজেডি এখানেই শেষ নয়। যে নরপিশাচ সোহেল রানা এবং তার স্ত্রী স্বপ্না আক্তারকে আদালত ফাঁসির দড়িতে ঝোলানোর আদেশ দিয়েছিলেন, পর্দার আড়ালের এক অদৃশ্য শক্তির জোরে তারা নাকি এখন জামিনে মুক্তির স্বপ্ন দেখছে। যে রায়ে পুরো দেশ স্বস্তির নিঃশ্বাস ফেলেছিল, সেই ফাঁসির আদেশ কি তবে কেবলই কাগজের দলিল হয়ে থাকবে? কিভাবে প্রশাসনের কিছু অসাধু চক্র আর আইনি মারপ্যাচকে কাজে লাগিয়ে এই কুখ্যাত খুনিরা ফাঁসির মঞ্চ থেকে পার পাওয়ার ছক কষছে, আজ আমরা তা উন্মোচন করব। সত্যের মুখোমুখি হতে পুরো প্রতিবেদনটি মনোযোগ দিয়ে শুনুন। গত 7ই মে রবিবার বেলা 11:30টায় ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনাল যখন খুনি সোহেল রানা ও স্বপ্না আক্তারের মৃত্যুদণ্ডের রায় দেয়, তখন আদালত প্রাঙ্গণে এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। মেয়ের সর্বোচ্চ বিচার পেয়ে রামিসার বাবা অশ্রুসজল চোখে সরকারকে ধন্যবাদ জানিয়েছিলেন। কিন্তু এই আপাত স্বস্তির আড়ালে লুকিয়ে আছে এক পরম ও নিষ্ঠুর বাস্তবতা। বাংলাদেশের প্রচলিত আইনি কাঠামোর জটিলতা এবং দীর্ঘসূত্রতাকে পুঁজি করে এই ফাঁসির রায় কার্যকরের সম্ভাবনা এক প্রকার অনিশ্চিত বলাই চলে। কারণ নিম্ন আদালতের রায় শেষ কথা নয়, এরপর রয়েছে উচ্চ আদালতে আপিলের এক অন্তহীন গোলকধাঁধা। রাষ্ট্রবিজ্ঞানের তাত্ত্বিক পরিভাষায় একে বলা যায় প্রসিডিউরাল হাইপার লিগালিজম অ্যান্ড সিস্টেমিক গ্রিডলক, অর্থাৎ পদ্ধতিগত আইনি মারপ্যাচ এবং প্রাতিষ্ঠানিক অচলাবস্থা, যাকে সহজ বাংলায় বলা যায় আইনের জটিল ফাঁকফোকর ব্যবহার করে অপরাধীর সাজা অনির্দিষ্টকালের জন্য ঝুলিয়ে রাখার এক নিষ্ঠুর প্রক্রিয়া। রাষ্ট্রবিজ্ঞানের ভাষায় একটি অমোঘ প্রবাদ আছে, জাস্টিস ডিলেইড ইজ জাস্টিস ডিনাইড, অর্থাৎ বিলম্বে বিচার পাওয়ার অর্থই হল বিচারকে অস্বীকার করা। রামিসার ক্ষেত্রেও কি ঠিক এই তাত্ত্বিক কূটকৌশলী প্রয়োগ করা হচ্ছে? খুনিদের পেছনে এখন নিয়োজিত হচ্ছে নামি দামি আইনজীবী, যাদের একমাত্র লক্ষ্য মোটা অঙ্কের অর্থের বিনিময়ে উচ্চ আদালত থেকে ফাঁসির রায় বাতিল বা স্থগিত করা। অপরাধীর কাছে এটা বাঁচা মরার লড়াই, তাই টাকার কোনো অভাব নেই। কিন্তু অন্যদিকে রামিসা এক সাধারণ মধ্যবিত্ত সরকারি চাকুরিজীবী, যার পক্ষে বছরের পর বছর আদালতের বারান্দায় লাখ লাখ টাকা খরচ করে ঘুরে বেড়ানো অসম্ভব। বাস্তবতা হল, দেশের আদালতগুলোতে বর্তমানে ৪৭ লক্ষাধিক মামলার পাহাড় জমে আছে। এই বিশাল ভিড়ে একসময় সাধারণ ভুক্তভোগী পরিবারগুলো ক্লান্ত হয়ে হাল ছেড়ে দেয়, আর এই সুযোগেই অপরাধীদের প্রভাবশালী সিন্ডিকেট সুকৌশলে সময় ক্ষেপণ করতে থাকে। মানুষ যখন একসময় নতুন নতুন ঘটনার ভিড়ে রামিসার নৃশংস হত্যাকাণ্ড ভুলে যাবে, ঠিক তখনই কোনো এক নিঝুম রাতে চুপিসারে জামিন নিয়ে মুক্ত বাতাসে বেরিয়ে আসবে এই নরপিশাচরা। অতীতে আমরা তনু হত্যাকাণ্ড, আবরার ফাহাদ কিংবা আসিয়ার নির্মম ঘটনার ক্ষেত্রেও দেখেছি কিভাবে ফাঁসির রায় হওয়ার পরও বছরের পর বছর আসামিরা জেলে বসে ভিআইপি সুবিধা ভোগ করে কিংবা শেষ পর্যন্ত খালাস পেয়ে এলাকায় বুক ফুলিয়ে ঘুরে বেড়ায়। তাহলে কি ধরে নিতে হবে এই তড়িঘড়ি করে দেওয়া ফাঁসির রায় কেবলই সেদিনের উত্তাল জনরোষ আর গণমাধ্যমের চাপ সামলানোর একটি সাময়িক রাজনৈতিক কৌশল? রাষ্ট্রবিজ্ঞানের পণ্ডিত মেকিয়াভেলি বলেছিলেন, দ্য প্রমিস গিভেন ওয়াজ এ নেসেসিটি অফ দ্য পাস্ট, দ্য ওয়ার্ড ব্রোকেন ইজ দ্য নেসেসিটি অফ দ্য প্রেজেন্ট। অর্থাৎ অতীতের প্রতিশ্রুতি ছিল সময়ের দাবি, আর বর্তমানের প্রতিশ্রুতি ভঙ্গ করাই হল আসল রাজনীতি। রামিসা হত্যার রায়ও কি তবে শুধুমাত্র জনগণকে শান্ত রাখার এক সুনিপুণ চাল? একদিকে ভুক্তভোগী পিতার বুক ফাটা হাহাকার আর বিচার পাওয়ার আকুতি, অন্যদিকে প্রশাসনের অসাধু চক্রের সহায়তায় খুনিদের পার পেয়ে যাওয়ার এই অপচেষ্টা আজ সচেতন মহলে এক মারাত্মক বুমেরাং হয়ে আছড়ে পড়েছে। জনরোষের মুখে রায় দিয়ে পরবর্তীতে পর্দার আড়ালে খুনিদের সুবিধা দেওয়ার এই আইনি প্রহসন দেশের বিচার ব্যবস্থার কফিনে এক প্রকার শেষ পেরেক ঠুকে দিয়েছে। এটি মূলত অপরাধী সিন্ডিকেটের সেই পুরনো দাবার খেলা, যেখানে টাকার জোরে বারবার হারে যায় অসহায় সাধারণ মানুষের ন্যায় বিচার। রাষ্ট্রবিজ্ঞানের আধুনিক ভাষায় এই অবক্ষয়কে ব্যাখ্যা করা যায় এভাবে: জুডিশিয়াল কমোডিফিকেশন অ্যান্ড এলিট ক্যাপচার অফ ল, অর্থাৎ বিচার ব্যবস্থার পণ্যায়ন এবং আইনের ওপর প্রভাবশালী মহলের নিয়ন্ত্রণ, যাকে সহজ বাংলায় বলা যায় অর্থের বিনিময়ে আইনি সুরক্ষা কিনে অপরাধীদের সুরক্ষিত করার এক ভয়ঙ্কর সামাজিক ব্যাধি। যদি সরকার এবং প্রশাসন সত্যি এই বিচার ব্যবস্থার উপর মানুষের আস্থা ফিরিয়ে আনতে চায়, তাহলে কাল বিলম্ব না করে সোহেল রানা ও স্বপ্না আক্তারকে দ্রুত ফাঁসির মঞ্চে নিয়ে যেতে হবে। অন্যথায় আইনের শাসন কেবল বইয়ের পাতায় সীমাবদ্ধ থাকবে এবং ভবিষ্যতে আরও হাজারো রামিসাকে অকালে প্রাণ হারাতে হবে।
সবশেষে এই বিচারহীনতার সংস্কৃতি এবং দেশের আইনি ব্যবস্থার অন্ধকার দিক নিয়ে আপনাদের কাছে আমাদের আজকের চূড়ান্ত ও বিস্ফোরক প্রশ্ন। আদালতের ফাঁসির আদেশের পরও খুনিদের এই জামিন পাওয়ার গুঞ্জন কি আমাদের বিচার ব্যবস্থার চরম ব্যর্থতা, নাকি এর পেছনে কাজ করছে রাঘব বলায়েদের কোনো গভীর রাজনৈতিক ও অর্থনৈতিক আঁতাত? আপনার বিবেক কি বলে? আজ কোনো দ্বিধা না রেখে আপনার কড়া মতামত কমেন্ট বক্সে লিখে জানান।